বোটানি বইয়ের তোমাদের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন নিয়ে আজকে হচ্ছে আমাদের প্রথম লেকচার, ঠিক আছে? তো আসো আমরা একটু লেকচার শুরু করা যাক। প্রথমে হচ্ছে কোষ ও এর গঠন, এই টপিকটা নিয়ে যদি আমরা কথা বলতে চাই তাহলে প্রথমে আসে হচ্ছে কোষের নামকরণ এবং আবিষ্কার নিয়ে কথা, ঠিক আছে? এখন আসো কোষের নামকরণ এবং আবিষ্কার নিয়ে কথা বলতে হলে গেলে তোমাদের দেখা যায় রবার্ট হুকের নাম চলে আসে। তোমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছ উনি হচ্ছেন রবার্ট হুক। তো ওনার নাম প্রথমে চলে আসে, কারণ হচ্ছে উনি কোষের আবিষ্কারক। তাহলে রবার্ট হুক কিভাবে কোষকে আবিষ্কার করেছে সেই ব্যাপারটা আমরা এখন একটু জেনে নেব, ঠিক আছে? দেখো, রবার্ট হুক কিন্তু তোমরা জানো যে উদ্ভিদের বাকল আছে, বাকলকে বলা হয় কর্ক, ঠিক আছে? উদ্ভিদের বাকল বা কি কর্ক, বাকল বা কি কর্ক। এই বাকল বা কর্ক থেকে কিন্তু তৈরি করা হয় বোতলের ছিপি, ঠিক আছে? বোতলের কি ছিপি, ঠিক আছে? বোতলের ছিপি তৈরি করা হয়। দেখা যায় তখনকার আমরা দেখতাম হোমিওপ্যাথি যে শিশিগুলো থাকতো তখন এখানে কাঠের ছিপি থাকতো, এটা কিন্তু উদ্ভিদের বাকল থেকে তৈরি করা হতো, ঠিক আছে? তো রবার্ট হুক কী করেছেন, এরকম কর্ক বা বাকল থেকে যে বোতলের ছিপিগুলা তৈরি করা হতো এই ছিপিগুলাকে উনি সেকশন করে ছোটো একটা অংশ কেটে নিয়েছে পাতলা করে। কি করেছে? সেকশন মানে হচ্ছে ভাইয়া মানে পাতলা করে কেটে একটা ছোট অংশ উনি কেটে নিয়েছেন, ঠিক আছে? এখন এই যে ছিপি বা বোতলের ছিপির যে কাটা অংশ, এই কাটা অংশটা উনি মাইক্রোস্কোপের নিচে এরপর দেখেছেন। তো মাইক্রোস্কোপের নিচে যখন উনি দেখেছেন এটা, উনি দেখতে পাইছেন কতগুলা এরকম ছোট ছোট প্রকোষ্ঠ উনি লক্ষ্য করেছেন। এরকম কতগুলা ছোট ছোট কি লক্ষ্য করেছেন? প্রকোষ্ঠ উনি লক্ষ্য করেছেন। এরকম কতগুলো ছোট ছোট উনি প্রকোষ্ঠ লক্ষ্য করেছেন। তাহলে আসো, এই ছোট ছোট প্রকোষ্ঠগুলো আসলে কি? মূলত উনি মৃত কোষ পর্যবেক্ষণ করেছেন। তাহলে আসো দেখো তো, উনি এই জিনিসটা কোথায় দেখতে পাচ্ছেন? মাইক্রোস্কোপে দেওয়ার পর, অর্থাৎ এটা হচ্ছে মাইক্রোস্কোপে এটা উনি দেখতে পেয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো দেখো এই ছোট ছোট কোষ যে প্রকোষ্ঠগুলো দেখতে পাইছে আসলে এগুলো হচ্ছে মৃত কোষ, ঠিক আছে? তোমরা জানো একটা উদ্ভিদ কোষের মধ্যে যে কোষ প্রাচীর থাকে ভিতরে কিন্তু তোমার কি থাকে যে প্লাজমা মেমব্রেন, এরপর হচ্ছে নিউক্লিয়াস, অনেক মানে প্রোটোপ্লাজম কন্টেন্ট থাকে। কিন্তু যখন একটা কোষ মারা যায় তখন এর ভিতরে যে কন্টেন্টটা এটা কিন্তু কি হয়ে যায়? নষ্ট হয়ে যায়। তখন কোষের ভিতরে খালি হয়ে যায় এবং শুধু অবশিষ্ট থাকে হচ্ছে কোষ প্রাচীরগুলা। তাইলে এই যে রবার্ট হুক বোতলের ছিপি কেটে মাইক্রোস্কোপের নিচে পর্যবেক্ষণ করেছে, উনি কতগুলা কি দেখেছে? মৃতকোষ দেখেছে। তো মৃতকোষগুলা উনি যখন দেখেছেন তখন এই মৃতকোষগুলাকে কতগুলা প্রকোষ্ঠের মতো মনে হয়েছে। কতগুলা কিসের মতো মনে হয়েছে? প্রকোষ্ঠ, ক্ষুদ্র প্রকোষ্ঠের মতো মনে হয়েছে। কতগুলা ক্ষুদ্র প্রকোষ্ঠের মতো মনে হয়েছে, ঠিক আছে? এবং এই ক্ষুদ্র প্রকোষ্ঠকে ল্যাটিন ভাষায় বলা হয় কি? সেলুলা। কি বলা হয়? সেলুলা। এবং এই সেলুলা শব্দের থেকে এসেছে সেল, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে কি? কোষ। তাহলে আসো, রবার্ট হুক মূলত কি কোষ পর্যবেক্ষণ করেছেন? মৃত কোষ। মৃত কোষগুলা দেখতে ওনার কাছে কিসের মতো মনে হয়েছে? ক্ষুদ্র প্রকোষ্ঠের ন্যায় মনে হয়েছে। এবং ক্ষুদ্র প্রকোষ্ঠকে ল্যাটিন ভাষায় বলা হয় সেলুলা, আর এই সেলুলা শব্দ থেকে সেল নামকরণটা হয়েছে। তাহলে আসো, যদি আমাদেরকে বলা হয় যে রবার্ট হুক কি আবিষ্কার করেছে, তাহলে বলতে পারো রবার্ট হুক হচ্ছে কোষের আবিষ্কারক। রবার্ট হুক হচ্ছে কার আবিষ্কারক? কোষের আবিষ্কারক। এবং উনি মূলত কোন ধরনের কোষ পর্যবেক্ষণ করেছেন? মৃত উদ্ভিদ কোষ। যাই হোক, মৃত উদ্ভিদ কোষ পর্যবেক্ষণ করলেও তবু উনি যেহেতু কোষ প্রথম দেখেছেন বা পর্যবেক্ষণ করেছেন সেজন্য ওনাকে কোষের আবিষ্কারক বলা হয়। আচ্ছা, মূলত উনি যে কোষ পর্যবেক্ষণ করেছেন উনি এখানে কিন্তু কোষ প্রাচীরটা লক্ষ্য করেছেন। খেয়াল করো, কোষ প্রাচীরটা ভিতরের যে কন্টেন্ট এটা কিন্তু যেহেতু মৃত কোষ এটা কিন্তু ছিল না, সেই জন্য ওনাকে কোষ প্রাচীরের আবিষ্কারকও বলা হয়ে থাকে। তাহলে উনি কিন্তু উদ্ভিদের কি কোষ প্রাচীরের কি আবিষ্কারকও ওনাকে বলা হয়ে থাকে, ঠিক আছে? এখন দেখো, উনি এই যে মাইক্রোস্কোপ দিয়ে ওনার যে তৈরি মাইক্রোস্কোপ ছিল এটা দিয়ে যে প্রথমে উনি উদ্ভিদের যে বাকল বা ছিপির কাটা অংশ দেখেছে, কিন্তু এরপর উনি আরও অন্যান্য বিভিন্ন অংশ কিন্তু পর্যবেক্ষণ করেছে। তো উনি যা যা ওনার মাইক্রোস্কোপ দিয়ে দেখতে পেয়েছেন উনি কিন্তু সবগুলা একটা বইয়ে ইনক্লুড করেছে এবং ডেসক্রাইব করেছে, বর্ণনা করেছে। তো ওনার ওই বইয়ের নাম ছিল কি? ওনার ওই বইয়ের নামটা ছিল কি?
রবার্ট হুকের যে বইয়ের মধ্যে উনি এই সমস্ত তত্ত্ব ইনক্লুড করেছে, এই বইয়ের নাম ছিল ভাইয়া মাইক্রোগ্রাফিয়া। কি ছিল? এই বইয়ের নাম ছিল ভাইয়া কি? মাইক্রোগ্রাফিয়া। তাহলে যদি প্রশ্ন করা হয় রবার্ট হুকের বইয়ের নাম কি? মাইক্রোগ্রাফিয়া, এটা আসতে পারে। রবার্ট হুকের বইয়ের নাম কি? মাইক্রোগ্রাফিয়া। তাহলে আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো যে কোষ কিভাবে আবিষ্কার করেছে, কে আবিষ্কার করেছে, কেমনে আবিষ্কার করেছে। ঠিক আছে, তোমরা যখন ক্লাসগুলো করতেছো তোমরা কাইন্ডলি ক্লাসগুলো নোট করবা এবং নোটগুলো আমাদের ম্যাক্রো স্কুল এবং যে সায়েন্স একাডেমি গ্রুপ আছে গ্রুপটাতে কাইন্ডলি শেয়ার করে দিবা। ঠিক আছে, এরপর আসো, রবার্ট হুক তো মৃত কোষ পর্যবেক্ষণ করেছে। ঠিক আছে, এখন জীবিত কোষ কে পর্যবেক্ষণ করেছে? ঠিক আছে, জীবিত কোষ কে পর্যবেক্ষণ করেছে এটা যদি বলতে যাই আমাদের নাম চলে আসবে ওনার নাম হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। ঠিক আছে, তাহলে আসো, অ্যান্টনি ভন লিউয়েনহুক। উনি কি করেছেন? জীবিত কোষ পর্যবেক্ষণ করেছেন। ঠিক আছে, কিভাবে উনি জীবিত কোষ পর্যবেক্ষণ করেছে খেয়াল করো। উনি তার নিজস্ব একটা মাইক্রোস্কোপ উনি তৈরি করেছেন। ঠিক আছে, ওই মাইক্রোস্কোপ দিয়ে উনি বিভিন্ন বস্তুকে পর্যবেক্ষণ করতেছে। প্রথমে উনি পুকুর বা বৃষ্টির পানি এরকম পর্যবেক্ষণ করেছে। তাহলে উনি প্রথমে কি পর্যবেক্ষণ করেছেন? পানির ফোঁটা। ঠিক আছে, এবং এটা পর্যবেক্ষণ করার পর উনি ওনার মাইক্রোস্কোপ দিয়ে এটাকে পর্যবেক্ষণ করেছে। ঠিক আছে, কি দিয়ে? ওনার তৈরি মাইক্রোস্কোপ দিয়ে এটা পর্যবেক্ষণ করেছে। এখন উনি যখন ওনার তৈরি মাইক্রোস্কোপ দিয়ে এটা পর্যবেক্ষণ করতেছে তখন উনি এই পানির ভিতরে কতগুলো ছোট ছোট অণুজীব উনি লক্ষ্য করেছে। ঠিক আছে, অণুজীব উনি কি করেছেন? লক্ষ্য করেছেন। তাহলে এগুলা হচ্ছে কতগুলো কি প্রাণী? ক্ষুদ্র প্রাণী। ঠিক আছে, এই ক্ষুদ্র প্রাণীগুলা মূলত কি ছিল? এই ক্ষুদ্র প্রাণীগুলোর মধ্যে মূলত ছিল হচ্ছে কারা? ছিল হচ্ছে তোমার ব্যাকটেরিয়া এবং বিভিন্ন এককোষী জীব। এককোষী জীব। ঠিক আছে, খেয়াল করো। তাহলে দেখো, প্রথম আমি আবার বলি, অ্যান্টনি ভন লিউয়েনহুক উনি ওনার নিজের আবিষ্কৃত মাইক্রোস্কোপ দিয়ে বিভিন্ন বস্তু পর্যবেক্ষণ করেছেন। প্রথমে উনি পানি পর্যবেক্ষণ করেছিলেন, পানির ফোঁটা। তো পর্যবেক্ষণ করার সময় উনি দেখতেছেন পানির মধ্যে কতগুলো ছোট কিছু বিভিন্ন বস্তু নড়াচড়া করতেছে। তো এই বস্তুগুলো মূলত ছিল কি? কতগুলো ক্ষুদ্র প্রাণীগুলোর মধ্যে কারা ছিল? ব্যাকটেরিয়া ছিল এবং এককোষী জীব ছিল। এবং উনি এদের নাম দিয়েছে, এই যে ক্ষুদ্র প্রাণীগুলো দেখতেছে এদের নাম দিয়েছেন অ্যানিম্যাল কিউল। ঠিক আছে, তা যেহেতু উনি প্রথম এই ছোট ক্ষুদ্র যে প্রাণীগুলো লক্ষ্য করেছেন মূলত এগুলো হচ্ছে কতগুলো এককোষী জীব বা এককোষী ব্যাকটেরিয়া, সেই জন্য তাকে বলা হয় প্রথম জীবিত কোষ পর্যবেক্ষণকারী। তাহলে যদি বলা হয় প্রথম জীবিত কোষ কে পর্যবেক্ষণ করেছে, তাহলে বলবা হচ্ছে তাহলে জীবিত কোষ পর্যবেক্ষণ করে কে? জীবিত কোষ কি করেন? পর্যবেক্ষণ কে করেছেন ভাইয়া? পর্যবেক্ষণ করেছেন হচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক। এটা এখানে তুমি ওনার ছবিটা দেখতে পাচ্ছ। ঠিক আছে, এখন একই সাথে ওনাকে, যেহেতু উনি জীবিত প্রাণী যেগুলো দেখেছেন এককোষী প্রাণী, এগুলোর মধ্যে যেহেতু ব্যাকটেরিয়া ছিল সেজন্য ওনাকে ব্যাকটেরিয়ার আবিষ্কারকও বলা হয়ে থাকে। যদি তাহলে প্রশ্ন করা হয় ব্যাকটেরিয়ার আবিষ্কারক কে? উনি হচ্ছে কি? অ্যান্টনি ভন লিউয়েনহুক। আশা করি তোমরা এতটুকু বুঝতে পেরেছো। তাহলে আমাকে কাইন্ডলি এখন আসো, আমরা এখন যে বিষয়টা লক্ষ্য করব সেটা হচ্ছে, দেখো আমরা যে কোষ নিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে, এই যে কোষ নিয়ে আলোচনা করব, কোষ নিয়ে আলোচনা করতে গিয়ে আমরা কিন্তু জীববিজ্ঞানের কোন শাখায় অধ্যয়ন করতেছি এটা আমাকে একটু বুঝতে হবে। আমরা কোষ নিয়ে আলোচনা করতে গিয়ে মূলত জীববিজ্ঞানের যে শাখা নিয়ে আমরা পড়াশোনা করব সেটা হচ্ছে সাইটোলজি। সেটা হচ্ছে কি? সাইটোলজি। ঠিক আছে, আচ্ছা, তো সাইটোলজি মূলত কি এটা যদি আমি একটু নাম থেকে ভেঙে বলি, দেখো এই যে সাইটো শব্দের অর্থ হচ্ছে ভাইয়া কোষ। সাইটো শব্দের অর্থ কি? কোষ। আর লজি শব্দের অর্থ হচ্ছে কি? এখানে লজি শব্দের অর্থ হচ্ছে এটা হচ্ছে জ্ঞান বা আলোচনা। জ্ঞান বা কি? আলোচনা। তাহলে অর্থাৎ সাইটোলজি শব্দের অর্থ কি দাঁড়ায়? কোষ সংক্রান্ত। কি সংক্রান্ত? কোষ সংক্রান্ত আলোচনা জীববিজ্ঞানের যে শাখায় করা হবে সেইটাকে আমরা কি বলবো? সাইটোলজি। তাহলে যদি বলা হয় সাইটোলজির সংজ্ঞা যদি আমাদেরকে দিতে বলে তাহলে আমরা কি দেবো? বলবো যে কোষ সংক্রান্ত জীববিজ্ঞানের যে শাখায় কোষ সংক্রান্ত আলোচনা ও পর্যালোচনা করা হয় সেটাকে আমরা কি বলবো? সাইটোলজি বলবো। ঠিক আছে, এখন আসো এই সাইটোলজি এর জনক কে?
সাইটোলজি এর জনক কে ছিলেন, ঠিক আছে। তোমরা জানো কোষের আবিষ্কারক কে, রবার্ট হুক। তো রবার্ট হুক যেহেতু প্রথম কোষ আবিষ্কার করেছে, ওনার মাধ্যমে কিন্তু সাইটোলজি স্টাডি শুরু হয়েছে। সেজন্য সাইটোলজির জনক হচ্ছে কে, সাইটোলজি এর জনক হচ্ছে কে, আমাদের রবার্ট হুক সাহেব। রবার্ট হুক, উনি হচ্ছেন সাইটোলজির জনক, ঠিক আছে। এখন এরপর হচ্ছে যদি আবার এরকম আসে যে আধুনিক সাইটোলজির জনককে, আধুনিক সাইটোলজি এর জনক, আধুনিক সাইটোলজি এর জনককে, ভাইয়া আধুনিক সাইটোলজি এর জনক হচ্ছে তোমার কার্ল পি সোয়ানসন। উনি কিন্তু একটা বই রচনা করেছেন, যে বইয়ের নাম হচ্ছে দি সেল। এই বইয়ে উনি কোষ সম্পর্কে অনেক আলোচনা করেছেন, তার জন্য ওনাকে আধুনিক সাইটোলজির জনক বলা হয়ে থাকে, ঠিক আছে। তাহলে সাইটোলজি কি, কোষ সংক্রান্ত জ্ঞান বা আলোচনা, তাকে আমরা কি বলবো, সাইটোলজি। তাহলে আমরা যে কোষ ও এর গঠন পড়তেছি, এটা জীববিজ্ঞানের কোন শাখায় আমরা বিচরণ করতেছি, মূলত সাইটোলজিতে, ঠিক আছে। আর সাইটোলজির জনক কাকে বলবো আমরা, রবার্ট হুককে বলবো সাইটোলজির জনক। আর যদি তোমাকে প্রশ্ন করা হয় আধুনিক সাইটোলজি বা কোষবিদ্যা, সাইটোলজির বাংলা হচ্ছে কি, সাইটোলজিতে বাংলাতে কি বলা হয়, বাংলাতে বলা হচ্ছে কোষবিদ্যা। আধুনিক সাইটোলজি বা কোষবিদ্যার জনককে, কোষবিদ্যার জনক হচ্ছে কে, কার্ল পি সোয়ানসন। আর একটা বিষয় তোমাদেরকে আমি বলি যে সাইটোলজিতে একটা শব্দ দেখতে পাচ্ছ, যেমন ধরো সাইটোলজি, এখানে একটা শব্দ আসছে যেটা হচ্ছে সাইট, ঠিক আছে। দেখো আমি দুইটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিই তোমাদেরকে। এই যে সাইট, এই ওয়ার্ডটা যদি কখনো যদি কি থাকে, এই যে সাইট, এই ওয়ার্ডটা যদি তোমার শব্দের শেষে থাকে, শব্দের কোথায় থাকে, শব্দের শেষে থাকলে তখন কি বুঝাবে, তখন থাকলে কোষ বুঝায়, কি বুঝায়, কোষ বুঝায়। কীরকম, আমরা যদি একটু উদাহরণ দেখি, দেখো যদি একটু উদাহরণ দেখি, যদি তোমাকে প্রশ্ন করা হয়, যদি বলা হয় যে লিম্ফোসাইট, দেখো এখানে কিন্তু নামের শেষে আমরা একটা পাচ্ছি সাইট। তো লিম্ফোসাইট, সাইট যদি কি থাকে, শব্দের শেষে থাকে, তাহলে এটা দ্বারা একটা কি বুঝাবে, কোষ। তাহলে বোঝা যাচ্ছে লিম্ফোসাইট হচ্ছে একটা কোষ। এটা কি কোষ, এটা হচ্ছে একটা লোহিত রক্তকণিকা। তারপর হচ্ছে এরকম আছে মনোসাইটও কিন্তু একটা লোহিত রক্তকণিকা, মনোসাইট। তারপর তোমাকে যদি বলা হয় যে নিডোসাইট হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণীদের প্রাপ্ত একটা কোষ। তাহলে দেখো নামে শেষে যদি এরকম সাইট থাকে, এই যে সাইট, এই সাইট অংশটা যুক্ত থাকলে তাহলে বুঝবা হচ্ছে এগুলা কোষ, কোনো না কোনো কোষ। যেমন এই দুইটা হচ্ছে রক্তকোষ, এটা হচ্ছে রক্তের যে লোহিত রক্তকণিকার কোষ, এবং এটা হচ্ছে তোমার নিডারিয়া পর্বের প্রাণীদের প্রাপ্ত একটা কোষ। তাহলে নামে শেষ সাইট থাকলে এগুলা কি মিন করবে, মিন করা হচ্ছে এগুলা কোনো না কোনো কোষ, ঠিক আছে। আচ্ছা, এখন যদি এরকম হয় যে সাইট ওয়ার্ডটা যদি এরকম হয়, সাইট ওয়ার্ডটা আরেকটা ইনফরমেশন যদি আমি তোমাদেরকে দিই, যদি সাইট যদি শব্দের শুরুতে থাকে, সাইট কোথায় থাকে, সাইট এই অংশটা যদি শব্দের শুরুতে থাকে, শব্দের শুরুতে থাকে, শব্দের কোথায় থাকে, শুরুতে, তাহলে কিন্তু কি বুঝাবে, তাহলে বুঝাবে হচ্ছে কোষ সংক্রান্ত, কোষ বুঝাবে না, কি বুঝাবে, কোষ সংক্রান্ত বুঝাবে, সংক্রান্ত বুঝাবে। তাহলে যেমন ধরো আমি যদি তোমাদেরকে বলি যে, যেমন ধরো সাইটোলজি, তাহলে দেখো তো এখানে এই যে সাইট অংশটা কোথায়, শব্দের শুরুতে না। তাহলে সাইটোলজি হচ্ছে কি, কোষ সংক্রান্ত বিজ্ঞান, ঠিক আছে। একইভাবে তোমরা দেখো হচ্ছে সাইটোপ্লাজম হচ্ছে কোষের ভিতরে থাকা তরল, ঠিক আছে, মাতৃকাটাকে আমরা কি বলি, সাইটোপ্লাজম। তাহলে সাইট যদি নামের শুরুতে থাকে, যেমন ধরো বলা যেতে পারে সাইটোজেনেটিক্স, তাহলে এখানে দেখো তো শব্দের শুরুতে আছে না সাইটটা, তাহলে এটা কি বোঝায়, সাইটোজেনেটিক্স হচ্ছে কোষীয় বংশগতি বিদ্যা, ঠিক আছে। তাহলে বুঝো তো দেখি, এই যে সাইট অংশটা যদি শব্দের শুরুতে থাকে তাহলে কি বুঝাবে, কোষ সংক্রান্ত বুঝাবে, কি বুঝাবে, কোষ সংক্রান্ত বুঝাবে। আর যদি শব্দের শেষে থাকে তাহলে বুঝাবে হচ্ছে কোষ। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন, দেখি আমাকে একটু বলতে দেখি, যে আমি যদি তোমাদেরকে বলি এই যে
একটু যদি তোমাদেরকে বলি হেপাটোসাইট, 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 দেখি বলো তো এটা কি কোষকে মিন করে নাকি কোষ সংক্রান্ত বিষয়কে মিন করে? সবাই একটু আমাকে রেসপন্স করো তো দেখি, এটা কি কোষকে মিন করে নাকি কোষ সংক্রান্ত কোনো কিছুকে মিন করে? দেখি একটু জানাও তো। হেপাটোসাইট কি কোষকে মিন করতেছে নাকি কোষ সংক্রান্ত কোনো বিষয়কে বোঝাচ্ছে? কামরান হাসান শাহিন বলেছে কোষকে বোঝায়। হ্যাঁ, গুড। হেপাটোসাইট মূলত কি কোষ জানো? যকৃত কোষ। গুড, যকৃত কোষ। ঠিক আছে। হেপাটো কথাটা যেখানে দেখবা, এই যে হেপাটো, এটা দ্বারা বোঝায় হচ্ছে লিভার সংক্রান্ত বিষয়, লিভার সংক্রান্ত বিষয়। যেমন ধরো আমরা নাম শুনেছি হেপাটাইটিস ভাইরাস, তার মানে যে ভাইরাস হচ্ছে কোথায় আক্রমণ করবে? লিভারে আক্রমণ করবে। তাহলে উম্মুল হুরিন, জান্নাত জাহিন আছে, শিরিন আখন, জান্নাতুন নাইম আমাদের সাথে ক্লাস করতে, কাজী নাগিব আছে। তো যারা যারা আমাদের সাথে আছো ক্লাসে সবাইকে ধন্যবাদ। তাহলে আমরা বুঝে গেছি উৎসবনিক আছে, তো কুশকে বোঝাচ্ছে। গুড। তাহলে যারা যারা আছো সবাইকে ধন্যবাদ যে তোমরা মনোযোগ দিয়ে ক্লাস করতেছো। যে সাইট যদি নামের শেষে থাকে তাহলে মিন করবে কি? কুশকে। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখন পরবর্তী টপিকে চলে যাচ্ছি। দেখো, পরবর্তী টপিকে যদি আলোচনা করি, আমরা কোষের প্রথম কোষের সৃষ্টি সম্পর্কে কথা বলবো। কি কোষের সৃষ্টি? প্রথম কোষের সৃষ্টি। কি কোষের সৃষ্টি? প্রথম কোষের সৃষ্টি। এটা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখতে হবে। প্রথম কোষের সৃষ্টি, ঠিক আছে, এই সংক্রান্ত আমরা কথা বলবো। আচ্ছা, তোমরা তো জানো কোষ কিভাবে আসে বা কোষ কিভাবে আমরা পাই। দেখো, একটা কোষ কিন্তু মাইটোসিস প্রক্রিয়ায় বা মিউসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে এক বা একাধিক কোষ তৈরি করে। দেখো, যদি ধরো এই কোষটা ধরো মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হচ্ছে, তাহলে সে দুইটা অপত্য কোষ কী করবে? তৈরি করবে। তাহলে এই যে অপত্য কোষগুলো কোত্থেকে আসছে? পূর্ববর্তী একটা কোষ থেকে, যেটাকে বলে আমরা মাতৃকোষ। ঠিক আছে। এগুলো হচ্ছে মাদার সেল আর এগুলো হচ্ছে কি সেল? ডটার সেল। তাহলে বুঝো তো কোষের সৃষ্টি কোত্থেকে হয়? প্রি এক্সিস্টিং সেল থেকে। তো একটা কথা আছে, সেটা হচ্ছে cells come from free existing cell। এর মানে কি? অর্থাৎ এর মানে কি দাঁড়াচ্ছে? অর্থাৎ কোষের সৃষ্টি হবে, কার সৃষ্টি হবে? কোষের সৃষ্টি হবে প্রি এক্সিস্টিং সেল, মানে পূর্বে বিরাজমান কোষ থেকে, অর্থাৎ পূর্বে ছিল এরকম কোষ থেকে। এখন তোমাদের মনে প্রশ্ন আসে না যে পৃথিবীর কোষ যদি কোষ থেকে সৃষ্টি হয়, পৃথিবীর প্রথম কোষটা কিভাবে সৃষ্টি হয়েছিল? ঠিক আছে, পৃথিবীর প্রথম কোষটা কিভাবে সৃষ্টি হয়েছিল? তাহলে আসো আমরা পৃথিবীর প্রথম কোষ সৃষ্টি সংক্রান্ত কিছু পড়াশোনা এখানে করি। ঠিক আছে। আচ্ছা, তাহলে আসো পৃথিবীর প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছে সেটা আমরা এখন দেখব। ঠিক আছে। দেখো, তো দুইজন বিজ্ঞানী, একজনের নাম হচ্ছে আলেকজান্ডার অফারিন, আরেকজনের নাম ছিল হচ্ছে জেবিয়াস হেলডেন। একজন ছিল কে? অফারিন, আরেকজন ছিল কে? হেলডেন। ওনারা দুইজন মিলে একটা হাইপোথেসিস দিয়েছে। ওনারা বলছে এভাবে প্রথম কোষটা এসেছে। তো ওনাদের কিভাবে এসেছে এটা আমরা দেখব। ওনাদের এই হাইপোথেসিসটাকে বলা হয় অফারিন হেলডেন হাইপোথেসিস। তাহলে আমরা আজকে স্টাডি করব হচ্ছে কি নিয়ে? প্রথমে স্টাডি করব হচ্ছে আমরা কি নিয়ে? অফারিন হেলডেন হাইপোথেসিস নিয়ে। হেলডেন হাইপোথেসিস। তাহলে বলো তো, অফারিন হেলডেন হাইপোথেসিস, এই হাইপোথেসিসটা কিসের উপর বেস করে, কি জন্য দেওয়া হয়েছে? দেওয়া হয়েছে পৃথিবীর প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছে তার জন্য। ঠিক আছে। তো অফারিন এবং হেলডেন মনে করতো কি, যে ওনারা মনে করেছে যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রথম দিকে, পৃথিবীর বায়ুমণ্ডলে প্রথম দিকে কিন্তু কি ছিল? যে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রথম দিকে হচ্ছে প্রচণ্ড উত্তপ্ত ছিল পৃথিবীর বায়ুমণ্ডল। ঠিক আছে। এবং এই বায়ুমণ্ডলের মধ্যে মিথেন গ্যাস ছিল। ঠিক আছে। আচ্ছা, আমি যদি একটু কালার চেঞ্জ করে দিই, যে বায়ুমণ্ডলে কি কি গ্যাস ছিল? মিথেন গ্যাস ছিল, তারপর হচ্ছে তোমার অ্যামোনিয়া গ্যাস ছিল, হাইড্রোজেন গ্যাস ছিল, H2O ছিল। তবে H2 এটা তরল অবস্থায় না, এটা গ্যাসীয় অবস্থায়, অর্থাৎ জলীয় বাষ্প অবস্থায় ছিল। কিন্তু কোনো মুক্ত অক্সিজেন ছিল না। মুক্ত কি ছিল না? O2 ছিল না। খেয়াল করো, এটার মানে কি ভাইয়া? বুঝো, মুক্ত অক্সিজেন। তোমরা বলবে ভাইয়া H2 এর মধ্যে তো অক্সিজেন আছে। এই অক্সিজেন না, এই অক্সিজেনটা
পানির অণুর ভিতরে মুক্ত অক্সিজেন, যেটাকে আমরা নাক দিয়ে শ্বাসের সাথে গ্রহণ করি, সেই অক্সিজেনটা কি ছিল না। কোন গ্যাসগুলো ছিল? সরি, এখানে একটু ভুল হলো, যে এটা হচ্ছে কি মিথেন ছিল, CH4 মিথেন, মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন ছিল এবং জলীয় বাষ্প ছিল, কিন্তু কোনো কি ছিল না, মুক্ত অক্সিজেন ছিল না। এবং ওনারা বলছে পৃথিবীর প্রথম দিকে পরিবেশে প্রচণ্ড রকমের লাইটেনিং হতো, বজ্রপাত হতো, বিদ্যুৎ চমকাতো, ঠিক আছে, এদের লাইটেনিং হতো, ঠিক আছে, ফলে তখনকার পরিবেশ অনেক উত্তপ্ত ছিল। তো বলছে এই উত্তপ্ত পরিবেশে এই সমস্ত তোমার উপাদানের সাথে কি হতো, বিক্রিয়া হতো, রাসায়নিক কি হতো, বিক্রিয়া হয়েছে। রাসায়নিক বিক্রিয়ার ফলে দেখো, রাসায়নিক বিক্রিয়ার ফলে বলছে এই সমস্ত উপাদানগুলো রাসায়নিক বিক্রিয়া করে একটা জৈব অণু তৈরি করেছে। কি অণু তৈরি করেছে? প্রথম একটা জৈব অণু তৈরি করেছে। জৈব অণুগুলা কি হতে পারে? জৈব অণুগুলা হতে পারে ভাইয়া, দেখো জৈব অণুগুলা হতে পারে ভাইয়া অ্যামাইনো অ্যাসিড। কি অ্যাসিড হতে পারে ভাইয়া? অ্যামাইনো অ্যাসিড। বলছে ওনারা কি জৈব অণুগুলা হচ্ছে অ্যামাইনো অ্যাসিড। এরকম ধরো এগুলো হচ্ছে এই যে গোল গোল দিচ্ছে, এগুলো হচ্ছে কি অ্যাসিড, এগুলো হচ্ছে ভাইয়া কি অ্যামিনো অ্যাসিড। তো ওনারা বলছে কি এই অ্যামিনো অ্যাসিডটা সৃষ্টি হয়েছে এবং পরবর্তীতে এই অ্যামিনো অ্যাসিডগুলা একটার সাথে একটা, একটার সাথে একটা, একটার সাথে একটা কি লেগে জোড়া লেগে লেগে কি হয়েছে, প্রোটিন তৈরি করেছে। কি তৈরি করেছে? প্রোটিন। তাহলে বলো তো অ্যামাইনো অ্যাসিড জোড়া লেগে কি তৈরি হয়? প্রোটিন তৈরি করেছে, ঠিক আছে। এরপর আরও বলেছে ওনারা, দেখো বলছে একইভাবে তোমার এখানে তৈরি হয়েছে নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড জৈব অণুর মধ্যে কি ছিল? নিউক্লিওটাইড। ভাইয়া নিউক্লিওটাইড যেগুলা থাকে ভাইয়া, এই নিউক্লিওটাইডগুলা পরস্পরের সাথে দেখা যাচ্ছে এই নিউক্লিওটাইডগুলা যুক্ত হয়ে হয়ে পরবর্তীতে ডিএনএ, নিউক্লিওটাইডগুলা থেকে কি তৈরি হয়? ডিএনএ এবং আরএনএ সৃষ্টি হয়েছে। ডিএনএ এবং আরএনএ সৃষ্টি হয়েছে। তাহলে খেয়াল করো তো, অপারিন হেল্ডেন হাইপোথিসিস যদি আমরা দেখি তাহলে আমরা কি কি পাচ্ছি এখানে, কি কি পাচ্ছি আমরা, দেখো তো। ওনারা বলছে কি পৃথিবীর প্রথম দিকে কি ছিল, যে গ্যাসগুলো ছিল এগুলোর সাথে বিক্রিয়া হয়ে কি তৈরি হয়েছিল? জৈব অণু। জৈব অণুগুলোর মধ্যে কি ছিল? অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিওটাইড। অ্যামিনো অ্যাসিড এবং নিউক্লিওটাইড থেকে আমরা পাচ্ছি প্রোটিন। অ্যামিনো অ্যাসিডগুলো পরস্পরের সাথে যুক্ত হয়ে 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 কি তৈরি করছে? প্রোটিন। এবং জৈব অণুগুলোর মধ্যে ছিল নিউক্লিওটাইড, যে নিউক্লিওটাইড থেকে আমরা কি পাচ্ছি? ডিএনএ এবং আরএনএ। পরবর্তীতে এই যে প্রোটিন, খেয়াল করো, যে প্রোটিন তৈরি হলো এবং ডিএনএ তৈরি হলো, ঠিক আছে। এই প্রোটিন, ডিএনএ এবং একই সাথে তোমার এর সাথে যুক্ত হয়েছে ফসফোলিপিড, এগুলা যুক্ত হয়ে হয়ে প্রথম একটা সেল তৈরি হয়েছে, যে সেলের নাম হয়েছিল প্রোটোসেল বা আদি সেল, ঠিক আছে, প্রোটোসেল বা আদি সেল। এবং এই প্রোটোসেল পরবর্তীতে একটা সেল বা কোষে রূপান্তরিত হয়েছে, ঠিক আছে। সেল বা এই সেলটা হচ্ছে মূলত হচ্ছে আদি কোষ তৈরি করেছে। তাহলে একটু বুঝো, আমি যদি আবার একটু বলি, আমরা এখানে পড়তেছি হচ্ছে পৃথিবীর প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছে। তো এই প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছে এটা বোঝানোর জন্য দুইজন বিজ্ঞানী, একজন ছিল অপারিন, একজন ছিল হেলডেন, ওনারা দুজন একটা হাইপোথিসিস দিয়েছে, অনুকল্প দিয়েছে। ওনারা বলেছিল পৃথিবীর প্রথম দিকে যে গ্যাসগুলা ছিল, এই গ্যাসগুলোর মধ্যে কারা ছিল বলেছিল, এই যে মিথেন ছিল, অ্যামোনিয়া ছিল, হাইড্রোজেন ছিল এবং পানি ছিল, জলীয় বাষ্প ছিল, কিন্তু কোনো কি ছিল না? মুক্ত অক্সিজেন ছিল না। বলছে তখনকার সময় মানে পৃথিবীর শুরুতে অনেক বেশি লাইটেনিং হতো, বজ্রপাত হতো, যার কারণে এখানে পরিবেশের তাপমাত্রা অনেক বেশি ছিল, যার কারণে এই যে মিথেন, অ্যামোনিয়া, হাইড্রোজেন, পানি, এদের সাথে বিক্রিয়া হয়ে কি তৈরি হয়েছে? এদের সাথে বিক্রিয়া হয়ে তৈরি হয়েছে জৈব অণু। জৈব অণুগুলোর মধ্যে কি ছিল? অ্যামাইনো অ্যাসিড, যেটা থেকে পরবর্তীতে প্রোটিন তৈরি হয়েছে। তোমরা মনে রাখিও ভাইয়া, অ্যামাইনো অ্যাসিডগুলো জোড়া লেগে 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 কি তৈরি হয়? প্রোটিন তৈরি হয়। তাহলে মনে রাখিও এটা প্রোটিন কি দিয়ে তৈরি? অ্যামাইনো অ্যাসিড দিয়ে। তারপর এই জৈব অণুগুলোর মধ্যে ছিল নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড থেকে কি সৃষ্টি হয়েছে? নিউক্লিক অ্যাসিড, ডিএনএ এবং আরএনএ। পরবর্তীতে এই যে ডিএনএ, আরএনএ, প্রোটিন, তোমার যে প্রোটিন, ডিএনএ, আরএনএ, এগুলা মিলিত হয়ে হয়ে কি তৈরি করেছে? ভাইয়া একটা প্রোটোসেল তৈরি করেছে, একটা আদিম প্রকৃতির কোষ তৈরি করেছে, ঠিক আছে, আদি প্রকৃতির কোষ। এরপর এই কোষ থেকে পরবর্তীতে একটা কোষের জন্ম নিয়েছে বা সৃষ্টি হয়েছে। ওনারা এই হাইপোথিসিসটা দিয়েছে। তোমরা কি অপারিন হেলডেন কি বলতে চাইছে এটা একটু বুঝছো? এটা যদি বুঝো, ওনারা যে কথাটা বলেছে এটা কি সত্য কিনা, এর জন্য একটা এক্সপেরিমেন্ট করেছে বিজ্ঞানী ইউরি এবং মিলার। ওই এক্সপেরিমেন্টকে বলা হয় ইউরি মিলার এক্সপেরিমেন্ট। এরপর আমরা ওই এক্সপেরিমেন্টটা দেখবো, ঠিক আছে। দেখি আমাকে কাইন্ডলি একটু বলো যে তোমরা এই বিষয়টুকু একটু বুঝতে পেরেছো কিনা। আচ্ছা,
তো আমাদের সাথে অনেকে যুক্ত হয়েছে। আচ্ছা 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 আচ্ছা, তাহলে অনেকে আমাদের সাথে যুক্ত হয়েছে। কাইন্ডলি আমাকে বলো যে তোমরা এই হাইপোথিসিসটা বুঝতে পেরেছো কিনা। কোন হাইপোথিসিস? পৃথিবীর প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছে, এর জন্য কে হাইপোথিসিস দিয়েছে? অপারিন এবং হেলডেন একটা হাইপোথিসিস বা অনুকল্প দিয়েছে, যে অনুকল্পকে বলা হয় অপারিন এবং হেলডেন হাইপোথিসিস। দেখি বলো তো, পৃথিবীর প্রথম মানে প্রথম শুরুর দিকে যখন জীবন সৃষ্টি হয়নি, তখন কোন গ্যাসটা ছিল না, যে গ্যাসটা এখন পৃথিবীতে থাকতেই হবে মাস, না থাকলে আমরাই থাকবো না। দেখি বলো কোন গ্যাস তৈরি হয়েছিল? পৃথিবীর প্রথম দিকে কোন গ্যাস তৈরি হয়েছিল বলো তো? সরি, কোন গ্যাস ছিল না? কোন গ্যাস ছিল না মুক্ত অবস্থায়? কোন গ্যাস ছিল না দেখি বলো তো? কোন গ্যাস ছিল না মুক্ত অবস্থায়? কোন গ্যাস ছিল না বলো বলো, সবাই কাইন্ডলি একটু কমেন্ট করো তো। দেখি সবাই একটু বলো কোন গ্যাস। আচ্ছা, অক্সিজেন গ্যাস ছিল না। আচ্ছা, মুক্ত অক্সিজেন ছিল না, ঠিক আছে। এখন আসো, যে বলে দিলেই তো হয় না যে এই রকম গ্যাস ছিল, এগুলা থেকে প্রোটিন তৈরি হয়েছে, অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়েছে, অ্যামাইনো অ্যাসিড থেকে প্রোটিন, তারপর নিউক্লিওটাইড, ডিএনএ, ফসফোলিপিড, এগুলা সব মিলে পরবর্তীতে সেল তৈরি হয়েছে, এগুলো তো বললে হয় না, প্রমাণ করতে হবে, ঠিক আছে। এটা প্রমাণ করার জন্য যে অফারিন এবং হেলডেন যে হাইপোথিসিস দিয়েছে, এটা প্রমাণ করার জন্য দুইজন বিজ্ঞানী, একজন ছিল ইউরে আর একজন ছিল মিলার, ওনারা মিলে একটা এক্সপেরিমেন্ট করেছে। ওনাদের এই এক্সপেরিমেন্টকে বলা হয় ইউরি মিলার এক্সপেরিমেন্ট। তাহলে ইউরি মিলার এক্সপেরিমেন্ট কেন করা হয়েছে? অপারিন হেলডিনের হাইপোথিসিসকে কি করার জন্য? প্রমাণ করার জন্য, ঠিক আছে। তাহলে এই জন্য ওনারা কি করেছে, পৃথিবীর প্রথম দিকে যে পরিবেশটা ছিল, সেই পরিবেশটা ওনারা একটা টেস্ট টিউবের ভিতরে তৈরি করার চেষ্টা করেছিল। কীরকম? প্রথমে ওনারা দেখো এরকম একটা সেট, যে টেস্ট টিউব সরি গ্লাস দিয়ে, গ্লাস এরকম একটা অ্যাপারেটাস বা যন্ত্র ওনারা সেট করেছে। কীরকম যদি আমরা একটু দেখি, দেখো প্রথমে এখানে একটা গোলতলি ফ্লাক্সের মতো, যেখানে তোমার কি ছিল, যেখানে তোমার ছিল পানি, যেখানে ওনারা কি নিছে? পানি নিছে, ঠিক আছে। আচ্ছা, যেখানে ওনারা পানি নিছে, ওকে। এরপর হচ্ছে এই পানি নেওয়ার পর এখানে কিন্তু ওনারা কি দিছে? হিট দিছে, এখানে হিট দিছে, ঠিক আছে। তারপর কি হয়েছে, এই যে এরপর এটা কিন্তু এই জিনিসটা, এই নলটা গিয়ে এখানে একটা আবার এরকম চেম্বারের সাথে, এরকম একটা চেম্বার বা প্রকোষ্ঠের সাথে যুক্ত হয়েছে। তো এই প্রকোষ্ঠের ভিতরে পৃথিবীর যে অপারিন হেলডেন যে বলেছিল যে পৃথিবীর প্রথম দিকের পরিবেশে কোন কোন গ্যাস ছিল বলো তো দেখি, কোন কোন গ্যাস ছিল? মিথেন গ্যাস ছিল, তারপর হচ্ছে তোমার হাইড্রোজেন ছিল, অ্যামোনিয়া ছিল। এই গ্যাসগুলা উনি এই প্রকোষ্ঠের মধ্যে নিয়েছে, এই প্রকোষ্ঠের মধ্যে কি করেছে? নিয়েছে। এরপর এখান থেকে এটা এদিকে মিলিত হয়ে এদিকে, সরি একটু, আচ্ছা, এখান থেকে এটা এদিকে এভাবে মিলিত হয়েছে। আচ্ছা, খেয়াল করো তাহলে, তাহলে এখানে কিন্তু এই এই প্রকোষ্ঠের ভিতরে তাহলে কি করছে দেখো, যে গ্যাসগুলা পৃথিবীর প্রথম দিকে ছিল বলেছিল, এই গ্যাসগুলো উনি এই প্রকোষ্ঠের মধ্যে নিয়েছে, ঠিক আছে। এরপর উনি এখানে অ্যানোড ক্যাথোড ঢুকিয়েছে, অর্থাৎ ব্যাটারির ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত এখানে প্রবেশ যুক্ত করে এখানে দুইটা তড়িৎদ্বার উনি প্রবেশ করিয়েছে, যেন কি হয়, বিদ্যুৎ স্ফুলিঙ্গ তৈরি হতে পারে। কারণ বলেছিল, অপারিন হেলডেন বলেছিল পৃথিবীর প্রথম দিকে কি হয়, লাইটেনিং হচ্ছে, প্রচণ্ড পরিমাণে কি তৈরি হচ্ছে, উত্তাপ তৈরি হচ্ছে, ঠিক আছে। এই লাইটেনিংটা তৈরি করার জন্য উনি এখানে অ্যানোড ক্যাথোড ঢুকিয়েছে, ঠিক আছে। আচ্ছা, এবং এদিকে হিট দেওয়া হচ্ছে না, হিট দেওয়ার ফলে এখান থেকে যে পানিটা জলীয় বাষ্প আকারে, পানিটা জলীয় বাষ্প আকারে কোথায় প্রবেশ করতেছে? এখানে প্রবেশ করছে, H2 জলীয় বাষ্প আকারে প্রবেশ করছে। এখানে কিন্তু কোনো ধরনের কি ছিল না? অক্সিজেন ছিল না, অক্সিজেনটাকে ওনারা বের করে নিয়েছে। তাহলে অপারিন হেলডেন বলেছিল যে গ্যাসগুলো থাকার কথা ওই গ্যাসগুলো নিয়েছে। অপারিন হেলডেন বলেছিল বিদ্যুৎ ক্ষরণ হচ্ছে, সেজন্য অ্যানোড ক্যাথোড ঢুকিয়ে বিদ্যুৎ ক্ষরণ করানো হচ্ছে ভিতরে, এবং বলেছিল তাপমাত্রা অনেক বেশি ছিল। এই সেটআপটাকে ওনারা
800°C তাপমাত্রায় নিয়েছে, ঠিক আছে। এবং অপারিন হ্যালডিন কিছুদিন এটা সেটআপটা রাখার পর দেখতে পাচ্ছে এখান থেকে যেই তরলটা তৈরি হচ্ছে, ঠিক আছে, এটা তো বাষ্প আকারে তৈরি হচ্ছে। তো এটাকে ঠান্ডা করার জন্য, এটাকে কি করার জন্য, ঠান্ডা করার জন্য কিন্তু এখানে একটা শীতক ওনারা যুক্ত করেছে। শীতকের হচ্ছে একদিকে হচ্ছে তোমার কি পানি, একদিকে ঠান্ডা পানি প্রবেশ করে কোল্ড ওয়াটার, ঠান্ডা পানি, একদিকে হচ্ছে তোমার হট ওয়াটারটা কি হয়, হট ওয়াটার বের হয়ে যায়, এদিকে কি প্রবেশ করে কোল্ড ওয়াটার, ঠিক আছে। তাহলে ঠান্ডা পানির সংস্পর্শে এসে এখানে যে বাষ্পটা ছিল, এখানে যে বাষ্পটা ছিল এটা আস্তে আস্তে, বাষ্প যেটা ছিল সেটা আস্তে 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 তরল হয়ে যায়। তো তরল হয়ে এদিকে এসে পড়ে এবং যেটা একটা পাত্রের মধ্যে কি করা হয়, সংরক্ষণ করা হয়। এবং দেখা যায় এই যে পাত্রের ভিতরে যেই তরলটা সংরক্ষিত হয়েছে, এই তরলের ভিতরে, এই লিকুইডটার ভিতরে ওনারা অ্যামাইনো অ্যাসিডের সন্ধান পেয়েছে। কোন অ্যাসিডের? অ্যামাইনো অ্যাসিডের কি পেয়েছে? অ্যামিনো অ্যাসিডের সন্ধান পেয়েছে। তাহলে দেখো অপারিন হ্যালডিন যে বলেছিল জৈব অণু তৈরি হয়েছিল পৃথিবীর প্রথম দিকে এই সমস্ত গ্যাস থেকে, ঠিক আছে, এটা কিন্তু ইউরি মিলার কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখিয়ে দিয়েছেন। পরবর্তীতে আরও অনেক বিজ্ঞানী এই এক্সপেরিমেন্ট করে দেখেছে, তারা দেখেছে অ্যামাইনো অ্যাসিড ছাড়াও এই তরলের ভিতরে পাওয়া গেছে নিউক্লিওটাইড, যে নিউক্লিওটাইড থেকে পরবর্তীতে ডিএনএ, আরএনএ এগুলো তৈরি হয়েছে। লিপিডের অণু পেয়েছে যেগুলো দিয়ে তোমার প্লাজমা মেমব্রেন তৈরি করার জন্য যে ফসফোলিপিড, তাকে ফসফোলিপিড, তোমার লিপিডের অণু পেয়েছে যেগুলো ফসফোলিপিড তৈরি হয়েছে পরবর্তীতে, এবং এভাবে একটা কোষের সৃষ্টি হয়েছে। তাহলে যে ইউরি মিলার এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখিয়েছে যে পৃথিবীর প্রথম যে জৈব কোষগুলা এই যে অপারিন হ্যালডিন যেভাবে বলেছে সেভাবে আসলে এসেছে, ওনারা এটা প্রমাণ করতে চেয়েছে। তাহলে তোমরা আমাকে একটু জানাতে যে অপারিন হ্যালডিনের যে হাইপোথিসিসের যে প্রমাণটা করেছে ইউরি এবং মিলার। এখানে মিলার ছিল টিচার এবং ইউরি ছিল তার স্টুডেন্ট, ঠিক আছে, দুজন মিলে কিন্তু এই এক্সপেরিমেন্টটা করেছে। তোমরা আমাকে একটু বলো যে এই এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো কিনা, তাহলে একটু জানাও এই এক্সপেরিমেন্টটা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, কারা কারা আমার সাথে আছো একটু আমাকে জানাও তো। ইউরি মিলার এক্সপেরিমেন্ট কেউ বুঝতে পেরেছো কিনা? বুঝতে পারলে আমাকে একটু কমেন্ট করো, দেখি বলো তো ইউরি মিলার এক্সপেরিমেন্ট বুঝতে পেরেছো কিনা। আচ্ছা, তোমরা যারা আছো কাইন্ডলি একটু কমেন্ট করে জানাও তো। আচ্ছা আচ্ছা, নয়ন আছে, নয়নকে ধন্যবাদ। আচ্ছা আচ্ছা, উম্মুল হরিণ জান্নাত জাহিন আছে। তো যারা যারা আছো, কাজী নাগিব, আচ্ছা, তো যারা আছো সবাইকে ধন্যবাদ যে তোমরা বুঝতে পেরেছো। তাহলে আসো আমরা সামনের দিকে প্রোগ্রেস করি। আচ্ছা, উৎসবণিক বলছে বুঝতে পেরেছে। আচ্ছা, আচ্ছা আচ্ছা, ধন্যবাদ সবাইকে যারা বুঝতে পেরেছো। মুনতাসির হোসেন আছে। আচ্ছা, তাহলে ইউরি মিলার এক্সপেরিমেন্ট কাকে প্রমাণ করে? ইউরি মিলার এক্সপেরিমেন্ট প্রমাণ করে হচ্ছে কাকে, যে পৃথিবীর প্রথম যে কোষ কিভাবে তৈরি হয়েছিল এটার হাইপোথিসিস দিয়েছিল অপারিন হ্যালডেন হাইপোথিসিসকে প্রমাণ করে। এখন আসো, এছাড়াও অনেক বিজ্ঞানী মনে করেন প্রথম দিকে কি ইউরি মিলার এক্সপেরিমেন্টে বা অপারিন হ্যালডেন হাইপোথিসিস বলেছে প্রথম দিকে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, ঠিক আছে, প্রথম দিকে কি তৈরি হয়, প্রোটিন তৈরি হয়, ঠিক আছে। কিন্তু বর্তমানে দেখা যায় প্রোটিন তৈরি হয় কিন্তু আরএনএ থেকে। প্রোটিন তৈরি হয় কোত্থেকে? আরএনএ থেকে। তো ওরা বলছে প্রথমে প্রোটিন তৈরি হয়, বলছে কি প্রথমে প্রোটিন তৈরি হওয়া আসলে সম্ভব না যদি কি না থাকে, আরএনএ না থাকে। তো এই জন্য আবার অনেকে মনে করে কে পৃথিবীর প্রথম জৈব অণু হচ্ছে কি আরএনএ, পৃথিবীর প্রথম জৈব অণু হচ্ছে কি আরএনএ, ঠিক আছে। এবং আরএনএ থেকে কিসের সৃষ্টি হয়েছে? আরএনএ থেকে প্রোটিনের সৃষ্টি হয়েছে, আরএনএ থেকে প্রোটিনের কি হয়েছে, সৃষ্টি হয়েছে। এবং এরকম পরবর্তীতে একটা নতুন কোষের সৃষ্টি হয়েছে। তাহলে পৃথিবীর প্রথম জীবন হচ্ছে কি সরল আরএনএ, এবং আরএনএ থেকে প্রোটিন তৈরি হয়েছে। এই হাইপোথিসিসকে বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। তাহলে আমরা এখন আলোচনা করব কাকে নিয়ে? আমরা এখন আলোচনা করব হচ্ছে তোমার যে হাইপোথিসিস নিয়ে, সেটাকে বলা হচ্ছে তোমার কি আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথিসিস। তাহলে দেখো
আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস, এই যে এই হাইপোথেসিসটার মতে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস আমরা দেখব যে এই হাইপোথেসিসটার মতে পৃথিবীর প্রথম জৈব অণু হচ্ছে কি, আমি এখানে লিখতেছি প্রথম পৃথিবীর প্রথম জৈব অণু হচ্ছে কি আরএনএ। ঠিক আছে, এখন আসো কেন পৃথিবীর প্রথম জৈব অণু আরএনএ, এটা বিজ্ঞানীরা ধারণা করতেছে। কারণ হচ্ছে দেখো একটা আরএনএ থেকে, যে একটা আরএনএ, ওরা বলছে কি আরএনএ থেকে কি তৈরি হবে, প্রোটিন তৈরি হয়েছিল। ঠিক আছে, আরএনএ থেকে কি তৈরি হয়েছিল, প্রোটিন তৈরি হয়েছিল। তো দেখো আরএনএ থেকে প্রোটিন তৈরি হওয়ার জন্য এখানে কিন্তু কি লাগে, এনজাইম লাগে। এখানে কি লাগে, এনজাইম লাগে, ঠিক আছে। কিন্তু দেখো বলছে এনজাইমগুলা তো তোমরা একটা জিনিস মনে রাখবা, এনজাইমগুলা মূলত হচ্ছে প্রোটিন দিয়ে তৈরি। এনজাইম কি দিয়ে তৈরি, প্রোটিন দিয়ে তৈরি। তো আরএনএ থেকে প্রোটিন হওয়ার জন্য এনজাইম লাগে। তো প্রোটিন যদি সৃষ্টি না হয় তো এনজাইম আসবে কোত্থেকে? কারণ হচ্ছে এনজাইমগুলো মূলত কি, প্রোটিন। ঠিক আছে, তো পরবর্তী গবেষণায় দেখা গেছে যে কিছু কিছু আরএনএ আছে যারা এনজাইম হিসেবে কি করতে পারে, ফাংশন করতে পারে। তো ওনারা বলছে কি আরএনএ থেকে যে প্রোটিন তৈরি হচ্ছে এই জায়গায় এনজাইম হিসেবে ফাংশন করছে কি কিছু আরএনএ, ঠিক আছে। এই আর যে সকল আরএনএ এনজাইম হিসেবে কাজ করে তাদেরকে বলা হয় কি রাইবোজাইম। এটা একটু মনে রাখিও, রাইবোজাইম। তাহলে রাইবোজাইম কি, রাইবোজাইম হচ্ছে এমন একটা এনজাইম যেটা মূলত কি আরএনএ, রাইবোজাইম এমন একটা এনজাইম যেটা মূলত কি আরএনএ। এখন দেখো আরএনএ থেকে আবার কি হয়েছে, এই আরএনএ থেকে তৈরি হয়েছে কি ডিএনএ। ঠিক আছে, বর্তমানে দেখো তো এই আরএনএ থেকে ডিএনএ তৈরি হওয়ার জন্য এখানে কিন্তু কি লাগবে পায়া, এখানে লাগবে হচ্ছে এনজাইম। কি লাগবে, এনজাইম। তো প্রোটিন তো তৈরি হয়ে গেছে, এই প্রোটিনটা এখানে কি হিসেবে কাজ করতে পারবে, এনজাইম হিসেবে কাজ করতে পারবে। ঠিক আছে, আর কোনো সমস্যা নাই। তাহলে এই যে আরএনএ ডিএনএ প্রোটিন তৈরি হয়ে গেছে, এরপর এখান থেকে পরবর্তীতে একটা কোষ তৈরি হয়েছে, কোষটা আরও বেশি কি হয়েছে, বিবর্তিত হয়েছে এবং উন্নত কোষে রূপান্তরিত হয়েছে। তাহলে এটাই মূলত হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। ঠিক আছে, আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস মতো হচ্ছে পৃথিবীর প্রথম জৈব অণু হচ্ছে কি আরএনএ, এবং এই আরএনএ থেকে কি তৈরি হয়েছে, প্রোটিন। এবং এই আরএনএ থেকে কি তৈরি হয়েছে, ডিএনএ সৃষ্টি হয়েছে। ঠিক আছে, এবং এভাবে একটা কোষের সৃষ্টি হয়েছে। এটা হচ্ছে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিসের মূল কথা। তোমাদের বইয়ে আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস নিয়ে এত বেশি ডিটেলসে ব্যাখ্যা নাই। তোমরা জাস্ট বলবা কি পৃথিবীর, আর যদি বলা হয় আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস বলতে কি বুঝো, তাহলে তুমি বলবা হচ্ছে পৃথিবীর প্রথম জীবন হচ্ছে তোমার কি সরল আরএনএ। ঠিক আছে, প্রথম দিকের কোষগুলোতে ছিল মূলত কি সরল আরএনএ, যেখান থেকে প্রোটিন তৈরি হয়েছে এবং কোষের সৃষ্টি হয়েছে। ঠিক আছে, তাহলে এটাকে বলা হচ্ছে কি আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস। ঠিক আছে, এখন দেখো আমরা কিন্তু এরপর আর কোষের, পৃথিবীর প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছে এটা আমরা জানলাম। ঠিক আছে, এখন আমরা জানবো হচ্ছে কোষের স্ট্রাকচার নিয়ে, যে কোষের সংজ্ঞাটা আমরা একটু জানবো। এখন আমরা কথা বলবো হচ্ছে কি নিয়ে, কোষ নিয়ে। আমার সাথে যারা যারা আছো সবাইকে ধন্যবাদ, এতক্ষণ যারা আমার সাথে ক্লাস করতেছো। তাহলে এখন কথা বলবো কাকে, কি নিয়ে, আমরা কোষ নিয়ে। যে এই যে কোষের সংজ্ঞা, এটা কিন্তু তোমরা কম বেশি সবাই পড়েছো। কোষের একটা খুব সরল এবং সিম্পল সংজ্ঞা আছে, যেটা হচ্ছে কোষ কাকে বলে, তোমরা কোষ কাকে বলে যে সংজ্ঞা বলে তোমরা হচ্ছে জীবদেহের গঠন ও কিসের একক, কাজের একককে কি বলে, কোষ বলে। জীবদেহের গঠন ও কাজের একককে কি বলে, কোষ বলে। তাহলে আসো জীবদেহের গঠন ও কাজের একক। দেখো এই যে এখানে একটা লাইন আছে গঠনের একক, ঠিক আছে, আবার বলছে কাজের একক। তো এই গঠনের একক দ্বারা বলতে আসলে কি বুঝি, আমরা এমনভাবে বলতে পারি যে আমাদের দেয়ালের মধ্যে একটা ইট দিয়ে যেমন একটা দেয়াল তৈরি হয়, ঠিক একইভাবে আমাদের শরীর কিন্তু অসংখ্য সেল দিয়ে কি হয়েছে, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সবগুলা বা পুরা শরীর অসংখ্য কোষ দিয়ে কি হয়েছে, সৃষ্টি হয়েছে। তাহলে
বলা যায় না হচ্ছে কোষ হচ্ছে আমাদের গঠনের একক। মনে রাখবে কোষ ছাড়া কোনো জীব সম্ভব নয়। মনে রাখবে জীব হতে হলে কি হতে হলে, একটা যদি জীব হতে হয়, একটা যদি কি হতে হয়, জীব হতে হয়, তার মধ্যে কমপক্ষে একটা কোষ হলেও থাকতে হবে। কয়টি কোষ? একটি কোষ। অথবা আমরা জানি যদি একটাও কোষ না থাকে তাহলে তুমি তাকে জীবই বলতে পারবে না। জীব হতে হলে কি হতে হবে? কোষ থাকতে হবে। কারণ জীব হচ্ছে কিসের, কোষ হচ্ছে কিসের একক? জীবদেহের গঠনের একক। ঠিক আছে, সেজন্য জীব হতে হলে একটা কোষ, একটা হলেও কি থাকতে হবে? কোষ থাকতে হবে। আবার বহু কোষ দিয়েও কি গঠিত? জীবদেহ গঠিত। যদি কোনো জীবদেহের মধ্যে যদি কি থাকে, একটা কোষ থাকে, কয়টা কোষ থাকে? একটা কোষ থাকে, তখন তুমি তাকে বলবা হচ্ছে এককোষী জীব, এককোষী জীব বা ইউনিসেলুলার বলবা। কি বলবা? ইউনিসেলুলার। আর যদি তোমার কি হয়, বহুকোষী হয়, বহুকোষী হয়, তখন তাকে বলবা তুমি বহুকোষী জীব, বহুকোষী জীব, বা তুমি তাকে বলবা মাল্টি সেলুলার, মাল্টি সেলুলার বলবা। কথা বুঝছো? তাহলে জীব হতে হলে কি থাকতে হবে? কোষ থাকতে হবে। কারণ কোষ হচ্ছে জীবদেহের কিসের একক? গঠনের একক। কোষ ছাড়া জীব সম্ভব না। তোমরা অবশ্যই ভাইরাসের কথা শুনেছো। কিসের কথা শুনেছো? ভাইরাস। যে ভাইরাস কি দিয়ে তৈরি তোমরা জানো? ভাইরাস, ভাইরাস মূলত হচ্ছে তার দেহের বাইরে একটা প্রোটিনের আবরণ থাকে। একটা কিসের আবরণ? এটা হচ্ছে প্রোটিনের আবরণ, প্রোটিনের একটা আবরণ, এটা হচ্ছে প্রোটিন আবরণ। এবং ভেতরে থাকে হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডটা একটা কি থাকে? নিউক্লিক অ্যাসিড, নিউক্লিক অ্যাসিড। এই যে নিউক্লিক অ্যাসিড, এই নিউক্লিক অ্যাসিড কিন্তু হতে পারে ডিএনএ, অথবা আমরা জানি নিউক্লিক অ্যাসিড দুই প্রকার, ডিএনএ এবং কি আরএনএ। নিউক্লিক অ্যাসিডটা হতে পারে কি ডিএনএ অথবা আরএনএ। তাহলে বলো তো ভাইরাস কি দিয়ে তৈরি? ভাইরাস হচ্ছে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি। নিউক্লিক অ্যাসিড মানে কি ডিএনএ অথবা আরএনএ। হয়তো ডিএনএ থাকবে, নয়তো আরএনএ থাকবে। তাহলে বলো আমাকে একটু, ভাইরাসকে কি তুমি কোষ বলতে পারবে? ভাইরাসকে কি কোষ বলতে পারবে? দেখো ভাইরাসের মধ্যে কিন্তু কোনো কি নেই, খেয়াল করো তো, ভাইরাসের মধ্যে কোনো প্লাজমা মেমব্রেন নেই, কোনো নিউক্লিয়াস নেই, কোনো সাইটোপ্লাজম নাই, কোনো কোষীয় অঙ্গাণু নাই, কিচ্ছু নাই। ভাইরাসের মধ্যে শুধু কি আছে? বাইরে একটা আছে শুধুমাত্র প্রোটিনের আবরণ, এবং ভিতরে আছে কি নিউক্লিক অ্যাসিড। তাহলে এটা কিন্তু কোষ না। তাহলে ভাইরাসকে আমরা কি বলবো? ভাইরাসকে আমরা কি বলবো ভাইয়া? ভাইরাস হচ্ছে অকোষীয়। এই ভাইরাস হচ্ছে কি অকোষীয়। ভাইরাসে কোনো কি নেই? কোষ নেই। তাহলে ভাইরাস যেহেতু অকোষীয়, তার মধ্যে যেহেতু সে যেহেতু কোষ দ্বারা গঠিত নয়, তাকে তাহলে জীব বলতে পারবে? তাহলে ভাইরাস জীবও নয়, তাহলে কি জড়ও নয়। তাহলে জীবও নয়, কি নয়? জড়ও নয়। তাহলে ভাইরাস কি বলছে? ভাইরাস জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ে বলা হয়। জীব ও জড়ের কি বলা হয়? মধ্যবর্তী পর্যায় বলা হয়ে থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমরা বুঝতে পারছি জীব হতে হলেও কিন্তু কোষ থাকতে হবে। কোষ ছাড়া কি সম্ভব নয়? জীব সম্ভব নয়। উদ্ভিদ বা প্রাণী কোষ ছাড়া হয় না। আমরা দেখতে পাচ্ছি ভাইরাসের মধ্যে যেহেতু কোষ নেই, ভাইরাসকে সেজন্য জীব বলতে পারতেছি না। ভাইরাস হচ্ছে একটা অকোষীয় বস্তু, যেটা কিন্তু জীবও বলা যায় না, তাকে আবার জড়ও বলা যায় না। কেন জীব না বললে তোমরা বললে ভাইয়া জড় তো বলা যায়, জড় কেন বলা যায় না? এটা আমরা পরে দেখবো, ভাইরাস যখন পড়বো তখন। ভাইরাসকে বলা হয় জীবও না জড়ও না, জীব এবং জড়ের কি পর্যায়? মধ্যবর্তী পর্যায়। ঠিক আছে, তাহলে আশা করি বুঝছো কেন তোমার কি বলা হয়, যে জীবদেহের গঠনের একক বলা হয়। এখন আসো, আবার আমরা দেখতে পাচ্ছি এখানে যে কাজের একক বলা হয়। কোষকে কিসের একক বলা হয়? কাজের একক। কোষকে কিসের একক বলা হয়? বা কাজের একক। কিসের একক বলা হয়? কাজের একক। কেন কাজের একক বলা হয়? দেখো আসলে আমাদের শরীরে যত কাজ হচ্ছে সবগুলা কিন্তু কি, তাহলে কোষ কিসের একক? কোষ হচ্ছে তোমার কাজের একক। কেন কাজের একক? কেন কাজের একক কোষ? দেখো তুমি যে অক্সিজেন নাক দিয়ে নিচ্ছ, যদি আমাকে একটু বলো, এই অক্সিজেন নাক দিয়ে নিচ্ছে, এটা কিন্তু কোথায় গেছে? ব্লাডে, রক্তে গেছে অক্সিজেনটা। যে অক্সিজেনটা নাক দিয়ে নাও, এই ব্লাড থেকে ওই অক্সিজেনটা কোথায় আসে বলো তো? অক্সিজেনটা আসে কোষের ভিতরে। কোথায় আসে? কোষের ভিতরে। কোষের ভিতরে অক্সিজেনটা কি করে? দেখো একটা কোষের ভিতরে যে অক্সিজেন প্রবেশ করছে, এটা কি করে? এটা তোমার কোষের ভিতরে খাদ্যবস্তু বা গ্লুকোজের সাথে বিক্রিয়া করতেছে। বিক্রিয়া করে কি তৈরি করে? বিক্রিয়া করে তোমার তৈরি করতেছে এটিপি বা শক্তি। তোমরা জানো যেটাকে তোমরা শ্বসন বলো। ঠিক আছে, আবার তোমরা যে বলো উদ্ভিদ কোষ খাদ্য তৈরি করে,
উদ্ভিদ কোষ কি করে? উদ্ভিদ কোষ খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায়। তাহলে এই খাদ্যটা কোথায় তৈরি হয়? এই খাদ্যটা কিন্তু কোষের ভিতরেই তৈরি হচ্ছে, ঠিক আছে? যত রকম কর্মকাণ্ড হচ্ছে সবগুলা কিন্তু কোষের ভিতরে। তোমরা যে বলো যে আমাদের জীবনের সমস্ত একটা জীবের সকল বৈশিষ্ট্য কিন্তু ডিএনএর ভিতরে কি থাকে? লুকায়িত থাকে, ডিএনএর ভিতরে কোড করা থাকে। তাহলে ডিএনএ কোথায় থাকে? ডিএনএ থাকে হচ্ছে কোষের নিউক্লিয়াসের ভিতরে, ঠিক আছে? তাহলে দেখো আমাদের সকল কাজ, সকল কিছু কিন্তু কোথায় হচ্ছে? কোষের অভ্যন্তরে সংগঠিত হচ্ছে। তুমি যে খাচ্ছ, এই খাওয়ার পর তুমি শর্করা খাচ্ছ, আমিষ খাচ্ছ, যে লিপিড খাচ্ছ, খাওয়ার পর পরিপাক শেষে কিন্তু এগুলো রক্তে যায়, রক্ত থেকে কোষের ভিতরে যায়, কোষের ভিতরে তারপর নানা রকম ক্রিয়া বিক্রিয়া হয়, ঠিক আছে? তাহলে যত কিছু হচ্ছে সবগুলা কিন্তু কি লেভেলে হচ্ছে? কোষের অভ্যন্তরেই হচ্ছে। সব কাজকর্ম কোথায় হচ্ছে? কোষের অভ্যন্তরে হচ্ছে। এবং কোষগুলা সুন্দরভাবে কাজ করার ফলে আমাদের অঙ্গটা সুন্দরভাবে কাজ করে। আমাদের অঙ্গ সুন্দরভাবে কাজ করলে আমাদের যে শরীরে বিভিন্ন তন্ত্র আছে, শ্বসনতন্ত্র, রক্ত সঞ্চালনতন্ত্র, পরিপাকতন্ত্র, এগুলা ভালো কাজ করে। এগুলা ভালো কাজ করলে আমরাও কি থাকি? সুস্থ সবল থাকি। তাহলে আমাদের বডিতে যত কাজ হচ্ছে শরীরের ভিতরে সবগুলো যদি আমরা একদম মূলে গেলে দেখবো হচ্ছে কাজগুলো কোথায় হচ্ছে? মূলত কোষের অভ্যন্তরে হচ্ছে। সেজন্য বলা হয় কোষকে কিসের একক? কাজের একক। তাহলে জীবদেহের গঠন ও কাজের একক কেন কোষকে বলা হয়? আশা করি তোমরা অতটুকু বিষয় বুঝতে পেরেছো। দেখি আমাকে একটা প্রশ্নের উত্তর দেখি সবাই কমেন্টে লেখো তো, যে কমেন্টে একটু লেখো তো যে তোমার কাকে তোমার অকুশীয় বলা হয়? কাকে, কোন জিনিসটাকে অকুশীয় বলেছিলাম আমি? একটু বলো তো আমাকে, কোন জিনিসটাকে আমি অকুশীয় বলেছিলাম? একটু জানাও আমাকে, কাকে আমরা অকুশীয় বলেছিলাম বলো তো? আচ্ছা, আমাদের সাথে শেখ নাদিম আছে। আচ্ছা, শেখ নাদিম, ওসমান গনি, নাবিলকে মেনশন করেছে, ধন্যবাদ নাদিমকে। তারপর হচ্ছে নির্জনাশীল অনেককে মেনশন করেছে, তোমাকেও ধন্যবাদ। তারপর হচ্ছে তোমার অপূর্ব শাহ, সাগর, শেখ নাদিম। আচ্ছা, অনেক শেখ নাদিম অনেককে মেনশন করতেছে, ধন্যবাদ তোমাদেরকে, তোমাকে। সেলিমুদ, আচ্ছা দেখা যাচ্ছে এখানে ভাইরাসকে কি বলা হচ্ছে? অকুশীয় বলা হয়েছে। ভাইরাসকে কি বলা হয়েছে? অকুশীয় বলা হয়েছে। আচ্ছা, তাহলে ভাইরাস হচ্ছে কি? অকুশীয়। আচ্ছা, ভাইরাস হচ্ছে কি? অকুশীয়। আশা করি বুঝতে পারছো। গুড গুড। সোমায়া, যারা যারা মেনশন দিচ্ছে, উৎসবনিক, শিরিন এখন আছে, যাই হোক, শেখ নাদিম বলছে ভাইরাস। ধন্যবাদ তোমাদেরকে যারা ক্লাসটা করতেছো আমার সাথে, ঠিক আছে? তাহলে ভাইরাসকে কি বলা হচ্ছে? ভাইরাসকে বলা হচ্ছে অকুশীয়, কারণ ভাইরাসের মধ্যে কোষের যে গঠন, কোষ গঠনকারী যে বস্তুগুলো, এগুলো কোনোটা ভাইরাসের মধ্যে কি থাকে না, কোনোটাই ভাইরাসের মধ্যে কি থাকে না। তাহলে আসো এর পরবর্তী টপিক আমরা কি দেখব? এর পরবর্তী তাহলে আমরা ইতিমধ্যে যেগুলো শেষ করেছি, দেখো আমরা কিন্তু অনেক বিষয় পড়েছি। আমরা পড়েছি হচ্ছে দেখো প্রথম কোষ কিভাবে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? সরি, কোষের আবিষ্কারককে যে রবার্ট হুকের ব্যাপারটা পড়লাম। তারপর হচ্ছে জীবিত কোষকে সৃষ্টি করেছে যে আমাদের এখানে দেখা যাচ্ছে অ্যান্টনি ভন লিউয়েনহুক, যাকে জীবিত কোষের পর্যবেক্ষক এবং ব্যাকটেরিয়ার আবিষ্কারক বলা হচ্ছে। একই সাথে আমরা পড়েছি হচ্ছে তোমার কি যে সাইটোলজি বলতে আসলে কি বুঝি। এরপর হচ্ছে আমরা সাইটোলজির কিছু সাইট শব্দটা দিয়ে আসলে কি সাইট শব্দটা কোথায় থাকলে কি বুঝায়, এই ব্যাপারটা আমরা এখানে লক্ষ্য করেছি। এরপর হচ্ছে আমরা দেখেছি হচ্ছে প্রথম কোষ কীভাবে সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে অপারিন হ্যালডেনের হাইপোথেসিস আমরা দেখেছি। এরপর আমরা দেখেছি হচ্ছে অপারিন হ্যালডেন যে হাইপোথেসিস দিয়েছে, বলছে মিথেন, পানির অণু, পানি, হাইড্রোজেন, অ্যামোনিয়া, এগুলা থেকে তোমার প্রথম কোষের জন্য প্রোটিন তৈরি হয়েছে, নিউক্লিওটাইড তৈরি হয়েছে ডিএনএর জন্য, লিপিড তৈরি হয়েছে ফসফোলিপিডের জন্য। এটা প্রমাণ করার জন্য ইউরি মিলার কিন্তু পৃথিবীর আদিমে যে পরিবেশ ছিল সেই পরিবেশ নিয়ে একটা অ্যাপারেটাস বা যন্ত্র তৈরি করেছে, ওই যন্ত্রের মাধ্যমে ওনারা এটা প্রমাণ করেছে, এটা দেখেছি। তারপর হচ্ছে আমরা দেখেছিলাম আরএনএ ওয়ার্ল্ড হাইপোথেসিস মতো হচ্ছে পৃথিবীর প্রথম জৈব অণু হচ্ছে প্রোটিন নয়। কেন প্রোটিন নয়? কি তাহলে? আরএনএ। কারণ হচ্ছে বর্তমানে দেখা যায় প্রোটিন আসে হচ্ছে আরএনএ থেকে, সেজন্য ধারণা করা হচ্ছে কি প্রোটিন অনেকটা এরকম ডিম আগে নাকি মুরগি আগে, এরকম একটা যে সমস্যার মধ্যে আমরা পড়ি, এখন সমস্যার মধ্যে পড়ছি কি প্রোটিন আগে নাকি আরএনএ আগে, ঠিক আছে? তো বর্তমানে দেখা যায় আরএনএ থেকেই প্রোটিন তৈরি হচ্ছে, সেজন্য অনেকে মনে করে হচ্ছে পৃথিবীর প্রথম জৈব অণু হচ্ছে কি আরএনএ থেকে প্রোটিন, ডিএনএ, এগুলা পরবর্তীতে কি হয়েছে সৃষ্টি হয়ে নতুন একটা মানে কোষের সৃষ্টি হয়েছে। এরপর আমরা তোমার পড়েছিলাম হচ্ছে কোষের সংজ্ঞাটা, ঠিক আছে?
কোষের যে সংজ্ঞা, কোষ হলে কি এবং ভাইরাসকে কেন অকোষীয় বলা হয় সেই ব্যাপারটা আমরা এখানে দেখেছি। ঠিক আছে, তাহলে এই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি। দেখি, আচ্ছা, এই ব্যাপারগুলো আমরা লক্ষ্য করেছি। তো তোমরা আমার সাথে যারা ক্লাস করেছো এই নোটগুলো তোমরা করবা এবং নোটগুলো শেয়ার করবা। তো পরবর্তী ক্লাসের আমরা কিন্তু রুটিন দিয়ে দেব তোমাদের কোন স্যারের ক্লাস কখন হবে। আমাদের সাজ্জাদ স্যার কিন্তু নেবেন ফিজিক্স, তোমাদের সাহেল স্যার কিন্তু আগামীকাল নিয়ে আসতেছে তোমাদের জন্য ম্যাথ। তো তোমরা কিন্তু মেনশন করে দিবা, জানিয়ে দিবা তোমাদের সাহেল স্যার কিন্তু আগামীকাল ম্যাথ ক্লাস নেবে তোমাদের। এরপর হচ্ছে মাসুদ স্যার আসবেন, হচ্ছে তোমাদের কেমিস্ট্রি পড়াবেন, এবং তোমাদের বুরহান স্যার আসবেন, উনি জিওলজি পার্টটা দেখবে। তাহলে তোমাদের সকল টিচার কিন্তু এখানে তোমাদের যে ক্লাসগুলা কিন্তু নিবে। ঠিক আছে, ক্লাসগুলা কিন্তু নেবে। তো তোমরা যেন এইচএসসি 26-কে আমি বলবো তোমরা কিন্তু পিছিয়ে থাকবা না ভাইয়া, তোমরা এখন থেকে পড়া শুরু করো। ঠিক আছে, তোমরা কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিবা, সম্পূর্ণ সিলেবাসে পরীক্ষা দিবে। তোমাদের অনেক বেশি পড়াশোনা, তো এখন থেকে তোমাদের যাদের স্বপ্ন আছে বড়, তোমরা এখন থেকে পড়াশোনা শুরু করো। ঠিক আছে, তাহলে কিন্তু তোমরা এগিয়ে থাকতে পারবে বাকিদের থেকে। ঠিক আছে, তো আমাদের এই লাইভ প্রোগ্রামটা কিন্তু তোমাদের এগিয়ে থাকার জন্য সবার থেকে। ঠিক আছে, তোমরা করো, তোমাদের বন্ধুদেরকে বলে দাও যে এখানে লাইভ হচ্ছে, সবাই দ্রুত আমাদের গ্রুপে জয়েন হয়ে যাও। তো যারা আজকে আমার সাথে এতক্ষণ লাইভ ক্লাস করেছো সবাই নোট করে গ্রুপে শেয়ার করবা। ঠিক আছে, শেয়ারকারীদের থেকে আমরা কিন্তু গিফট দিব। ঠিক আছে, সবাই শেয়ার করবা। ধন্যবাদ সবাইকে, আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।